হয়তো আপনিও শুনেছেন 1 এপ্রিল থেকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করলেই 100% ট্যাক্স আর পেনাল্টি কাটা হবে। এই তথ্যটি শোনার পর অনেকেই আতঙ্কিত হচ্ছেন, কিন্তু বাস্তবে এর সঙ্গে সরকারি কোনো ঘোষণার সম্পর্ক নেই। এটি একটি বিভ্রান্তিকর দাবি, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কোনো রকম যাচাই ছাড়াই। চলুন বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাক। ভারতে কোনো ব্যক্তির নিজের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা জমা দেওয়ার ওপর কোনো নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ আপনি যত খুশি টাকা জমা করতে পারেন, যদি সেই টাকার উৎস বৈধ হয় এবং প্রয়োজনে তা ব্যাখ্যা করতে পারেন। ব্যাংক আপনাকে নগদ জমা করতে বাধা দেয় না, তবে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে নজরদারি থাকে, যাতে ট্যাক্স ফাঁকি বা মানি লন্ডারিং রোধ করা যায়। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা এসএফটি। এই নিয়ম অনুযায়ী যদি একটি আর্থিক বছরে আপনার সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা হয়, তাহলে ব্যাংক সেই তথ্য আয়কর দপ্তরকে জানায়। কিন্তু অনেকেই ভুল করে মনে করেন এই রিপোর্ট মানেই ট্যাক্স বা জরিমানা লাগবে। বাস্তবে তা নয়, এটি শুধুমাত্র নজরদারির জন্য, যাতে প্রয়োজনে তদন্ত করা যায়। ট্যাক্স কবে লাগবে? যখন আপনি সেই টাকার উৎস ব্যাখ্যা করতে পারবেন না। আয়কর আইনের 68 ও 69 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো আয় বা বিনিয়োগের উৎস অজানা থাকে, তাহলে সেটিকে অঘোষিত আয় হিসাবে ধরা হয়। এই ক্ষেত্রে প্রায় 60% ট্যাক্স, তার উপর সারচার্জ ও সেস মিলিয়ে কার্যত 78% পর্যন্ত কর ধার্য হতে পারে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত 10% পেনাল্টিও লাগতে পারে। এখান থেকেই 100% ট্যাক্স কথাটা এসেছে, কিন্তু এটি বাস্তব আইনের সরলীকৃত বা ভুল ব্যাখ্যা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যান কার্ড। একদিনে 50,000 টাকার বেশি নগদ জমা করলে ব্যাংক আপনার প্যান নম্বর চাইতে পারে। এর মাধ্যমে বড় লেনদেনগুলোকে আপনার ট্যাক্স প্রোফাইলের সঙ্গে যুক্ত করা হয়। যদি বারবার বড় অঙ্কের টাকা জমা হয় কিন্তু আপনার ঘোষিত আয়ের সঙ্গে মিল না থাকে, তাহলে আয়কর দফতর থেকে নোটিশ আসতে পারে। এবার আসা যাক ক্যাশ ট্রানজ্যাকশনের আরেকটি নিয়মে। আয়কর আইনের 269 ST ধারা অনুযায়ী একদিনে একজন ব্যক্তি থেকে 2 লক্ষ টাকা বা তার বেশি নগদ গ্রহণ করা যাবে না। একটি লেনদেন, একটি ইভেন্ট বা একটি দিনে। এই নিয়ম ভাঙলে যত টাকা নেওয়া হয়েছে ঠিক ততটাই জরিমানা হতে পারে। অর্থাৎ 3 লক্ষ টাকা ক্যাশ নিলে 3 লক্ষ টাকাই পেনাল্টি হতে পারে। সরকারের মূল লক্ষ্য কিন্তু ক্যাশ বন্ধ করা নয়, বরং স্বচ্ছতা আনা। ডিজিটাল পেমেন্ট, ইউপিআই, অনলাইন ব্যাংকিং এসবের মাধ্যমে লেনদেনকে আরও স্বচ্ছ করা হচ্ছে। তবে এখনও ক্যাশ পুরোপুরি বন্ধ হয়নি এবং এটি আইনসিদ্ধ পদ্ধতি। চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণত কোনো সমস্যা হয় না, কারণ তাদের আয় স্যালারি স্লিপ ও আইটিআরে উল্লেখ থাকে। কিন্তু ব্যবসায়ী বা স্বনিযুক্তদের ক্ষেত্রে হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। নগদ লেনদেনের রেকর্ড, বিল, ইনভয়েস সব কিছু ঠিকভাবে সংরক্ষণ করতে হবে। গ্রামীণ বা অর্ধ শহরে এলাকায় যেখানে নগদ লেনদেন বেশি হয়, সেখানে সচেতনতা আরও জরুরি। অনেকেই কৃষি আয় বা ছোট ব্যবসা থেকে টাকা জমা করেন। কৃষি আয় করমুক্ত হলেও তার প্রমাণ রাখাটা প্রয়োজন হতে পারে। এই 100% ট্যাক্স নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা আসলে পুরনো নিয়মের ভুল ব্যাখ্যা। নতুন কোনো আইন আসেনি যা সরাসরি নগদ জমার উপর 100% কর বসাচ্ছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার আয় যদি বৈধ হয়, আপনি নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন এবং প্রয়োজনীয় নথি ঠিক রাখেন, তাহলে ব্যাংকে টাকা জমা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সচেতন থাকুন, যাচাই করা তথ্যেই বিশ্বাস রাখুন, আর গুজব থেকে দূরে থাকুন। তাহলেই আর্থিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং অপ্রয়োজনীয় সমস্যায় পড়তে হবে না। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। দিকে দিকে ভোট প্রচারের ছবি, তারই মাঝে অন্যতম হারোয়া বিধানসভা কেন্দ্র। 1951 সালে প্রতিষ্ঠার পর থেকে 2024 সালের উপনির্বাচন সহ মোট 18টি বিধানসভা নির্বাচন হয়েছে হারোয়াতে। এই কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে পরিবর্তনশীল থেকেছে। সময়ে সময়ে বিভিন্ন দলের প্রতি সমর্থন বদলেছে। একসময় এটি কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, পরবর্তী সময়ে এটি সিপিআইএম এর দুর্গে পরিণত হয়। তবে 2011 সালে রাজ্যে 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসানের পর থেকে শাসক তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে শক্ত অবস্থান করে তোলে। সেই হারোয়ায় এবার পোস্টার নিয়ে শুরু চাঞ্চল্য। একাধিক দেওয়ালে পড়ে পোস্টার। কার বিরুদ্ধে সেই পোস্টার? কি লেখা সেই পোস্টারে? উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু দেওয়ালে পড়ে বিস্ফোরক পোস্টার। প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ যোগ অবৈধ লেনদেনের অভিযোগে সরগরম হারোয়া। অভিযোগের নিশানায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল মাতিন। তার বিরুদ্ধে পড়ে পোস্টার। বিতর্কিত পোস্টারে লেখা, প্রার্থী নাকি বাংলাদেশি সংগঠনের সঙ্গে যুক্ত।
বাংলাদেশি সংস্থাকে আর্থিক সাহায্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবৈধ লেনদেন এবং কোটি টাকার আর্থিক কারবারের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে। সিবিআই এবং ইডি তদন্তের দাবি। কিছু পোস্টারে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব এবং আফগানিস্তান থেকে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ। পোস্টারে জবাব চাওয়া হয় প্রার্থীর থেকে। পোস্টারের নিচে লেখা সাধারণ নাগরিক বৃন্দ। এবার হারোয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এত চরম জায়গায় এসে সারাদিন পোস্টারিং করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলাদেশি বিভিন্ন রকম যোগসূত্রে যুক্ত, ভারত বিরোধী, বাংলা বিরোধী সমস্ত নাশকতার কাজকর্ম করে। এটা আমরা বলছি না তৃণমূল চারিদিকে পোস্টার মেরেছে, আমরা জানতাম তার সম্পর্কে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাগ করা, ভারত থেকে বের করার যে চক্রান্ত, সেই ধরনের একজন প্রার্থী করেছে হারোয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ, হারোয়ার মানুষ তৈরি আছে, জবাব দেবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে। এটাই বাংলার মানুষ এবং হারোয়ার মানুষ মন থেকে তৈরি হয়ে আছে। রোহিঙ্গার টাকা বলুন, যেটাই বলুন, সমাজ থেকে বিভিন্ন কালেকশন করে এরা সেগুলো করে থাকে। সব থেকে মজার, এই যে প্রার্থী তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, এই প্রার্থী যখন ঘোষণা হয় তখন তিনি বক্তব্য দেন তিনি প্রচুর প্রতিষ্ঠান চালান, শিক্ষা প্রতিষ্ঠান। এদাত অঞ্চলে আপনি গিয়ে উনি যে শিক্ষা প্রতিষ্ঠানের বিবৃতি দিয়েছেন শয় বা হাজারের উপরে, কয়েক হাজার, সেই লিস্টগুলো তানাকে দিতে বলুন, তার তদন্ত হোক। সেগুলো কোথায়? সেগুলো কি সরকারি নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশন করা আছে? তার কি অডিট হয়? তার যে কোটি কোটি টাকা মানুষ দান করে, সে অডিটগুলো কি হয়? সেই টাকাগুলোর হিসাব কি আছে? তার রেজিস্ট্রেশন গভর্নমেন্ট কি আছে? এবং আরো মজার জিনিস, আমাদের কাছে আরো বেশি সন্দেহ হয় যে তৃণমূলের আমলে মাইনরিটিদের যে টাকা, সংখ্যালঘু ফান্ডের টাকা, এই সমস্ত প্রতিষ্ঠানের নামে সিলেকশন হয়ে এসে সেই টাকাকে দলের পক্ষে কিছুটা, বেশিরভাগ অংশটা চলে যায়, এদের কাছে হয়তো কম অংশ থাকে, এবং তার বিনিময়ে আজকে এই টিকিট। যে মাইনরিটিদের সঙ্গে যে গাদ্দারি করা, সমাজের মানুষের সঙ্গে যে গাদ্দারি করা, যারা অকাপ শেষ করেছে, যারা আমাদের মাদ্রাসা, মসজিদ, অকাপের আন্দোলন থেকে থামানোর জন্য মুখ্যমন্ত্রী আমাদের বললো আমরা বড় শত্রু, আমার মতো আর কেউ নেই। আজকে তিনি সমাজের কথা বলতে গিয়ে তিনি আজকে কি করে এই সংখ্যালঘুদের যারা শত্রু বলে, তাহলে সংখ্যালঘুদের সঙ্গে এই গাদ্দারি করে। অতএব তাকে মানুষ কোনোভাবে মানতে পারে না, এটা স্বাভাবিক। যে কারণে এরকম পোস্টার একটা পড়েছে, মানুষের মনে এরকম পোস্টার জেগে আছে। পোস্টার মেরে তো লাভ নেই। অতএব এটা মানুষ জেনে গেছে যে তারা সমাজ থেকে, সমাজের সঙ্গে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জাতির সঙ্গে গাদ্দারি করে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, তাদের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে। অতএব মানুষ এটাকে মেনে নেবে না, এবং আমরাও এটাকে অবশ্যই এরকম প্রার্থীকে সামনে আনা, যারা সমাজে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের সঙ্গে গাদ্দারি করে, যারা ভারতবর্ষের নাগরিকত্বে এসআইআর এর বিরুদ্ধে যে সরকার বলেছিল যে এসআইআর আমি হতে দেব না, আজকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখনো পড়ে আছে, তাদের জুডিশিয়াল আন্ডারে হয়ে আছে, তারা ভোট দিতে পারবে কি তার নিশ্চয়তা নেই। অতএব আমরা এর প্রতিবাদ করি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। দেখুন, একটা মানুষের হক কথা বলা মানুষ, যে মানুষটা সর্বধর্মের মানুষ নিয়ে চলে, এবং আমরা হাড়োয়ার মানুষ, আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে সে কিন্তু যুক্ত আছে। তো আমরা চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাড়োয়ায় যে ক্যান্ডিডেটটা করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম অন্তরের অন্তরস্থল থেকে আমরা অভিনন্দন জানাই যে মাতিন সাহেবের মতো একজন মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট করেছেন। এবং আগামী দিন হাড়োয়ার মানুষ ভোটের বাক্সে মাতিন সাহেব কেমন ধরনের মানুষ সেটা কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে। দেখুন, এটা একটা চক্রান্ত, কে বা কারা করেছে এটা প্রশাসন এবং দলকে আমরা জানাবো, এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আছি, আমরাও এটা তদন্ত করে দেখবো কারা করেছে। আমি এটা বলতে পারছি না, তবে এটা বিরোধীদের চক্রান্ত। সকালে দেখলাম হাড়োয়া বিধানসভার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে আমরা টিএমসি যে ক্যান্ডিডেট হয়েছে ওনাকে আমরা চাই না। আইএসএফ এর ছবি দিয়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খামের ছবি দিয়ে সেই পোস্টারটি ওখানে হাড়োয়া বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। তারা কি বলছে যে বিরোধীদের চক্রান্ত। এটা কোনো বিরোধীদের চক্রান্ত নয়, ওরা নিজেরাই নিজেদের ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, সেই কারণের জন্যই ওরা ইচ্ছাকৃতভাবে এগুলো লাগিয়েছে, আগে বিরোধী তৈরি। ওরা নিজেদেরই ঠিক নেই, নিজেদের পায়ের তলার মাটি সরে গেছে, ওরা এখন বিরোধীদের ভাবছে এবং বিরোধীরা করেছে এইসব ওরা
চিন্তা ভাবনা করছে, কিন্তু এই ধরনের কোনো ব্যাপার না। ওরা শক্তি হারাচ্ছে হাড়োয়া বিধানসভাতে, সেই কারণের জন্যই ওরা এইসবগুলো করছে। হাড়োয়ার পোস্টার বিতর্ক আবারও সামনে আনলো নির্বাচনী রাজনীতির এক অন্ধকার দিক। ভোটের লড়াই কি নীতির ভিত্তিতে হবে নাকি কুৎসা এবং অভিযোগের ওপর দাঁড়িয়ে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে ভোট শুধু ক্ষমতার লড়াই নাকি গণতন্ত্রের উৎসব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।